গাজীপুরে 7 দিনে নমুনা দিতে পারেন না শ্রমিকরা, রিপোর্ট না পেলে চাকরি হারানোর শঙ্কা। রাজধানীর 23 পশুরহাটের 10টি রেড জোনে ঘনবসতিতে হাট চান না অনেক কাউন্সিলর। করোনায় মিলছে না সরকারি আইনি সেবা, মামলার সুযোগ না থাকায় কমেছে বিচার প্রার্থীও। করোনা দুর্যোগে ব্যবহার হচ্ছে যুদ্ধ হেলিকপ্টার, উন্নত সেবা নিশ্চিতে বহন করা হচ্ছে রোগী। বিশ্বে একদিনে রেকর্ড 2 লাখ মানুষের করোনা শনাক্ত, যুক্তরাষ্ট্র ব্রাজিলে 1 লাখের বেশি। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে গিয়ে 1 সপ্তাহেও নমুনা জমা দিতে পারছে না শ্রমিকেরা। করোনা নেগেটিভ হলেও রিপোর্ট না পাওয়ার অভিযোগ করছেন তারা। নেগেটিভ রিপোর্টের সার্টিফিকেট ছাড়া কারখানায় যোগ দেওয়ার অনুমতি না মেলায় রয়েছে চাকরি হারানোর শঙ্কাও। গাজীপুরে নমুনা সংগ্রহের বুথ 7টি। এসব বুথে নমুনা জমা দিতে ভিড় করছেন শত শত শ্রমিক। তবে কিট সংকট, নমুনা সংগ্রহের জটিলতা, লোকবল সংকটের কারণে উপসর্গ থাকলেও 7 দিনেও নমুনা দিতে পারছেন না অনেকেই। দীর্ঘ অপেক্ষার পর নমুনা জমা দেয়া গেলেও রিপোর্টে করোনা নেগেটিভ হলে ভোগান্তি আরও এক ধাপ। কেননা যাদের করোনা নেগেটিভ তাদেরকে রিপোর্ট দেয়া হচ্ছে না। আবার করোনা আক্রান্তদের পরবর্তী পরীক্ষার ফল নেগেটিভ হলে তারাও রিপোর্ট পেতে ভোগান্তি পোহাচ্ছেন। ফলে করোনা মুক্তির সার্টিফিকেট না পাওয়ায় চাকরি হারানোর শঙ্কায় শ্রমিকরা। অফিসে মাথা ব্যথা করছে, পরীক্ষা লাগবে, নাহলে তোমার চাকরি নেই। অনেক ঝগড়াঝাটি করে পরীক্ষাটা এনেতে নমুনা দেওয়ার পরে আমাকে বলছে 7 দিন পরে, মানে 7 দিন আগে মোবাইলে মেসেজ যাবে, কিন্তু এই পর্যন্ত মোবাইলে মেসেজ জানাই। রিপোর্ট দিতে বিলম্বের কথা স্বীকার করেছেন জেলা সিভিল সার্জন। সব তো আপনি কিভাবে করবেন যে আমি সুস্থ কিনা, আপনার তো দেখা যাচ্ছে যে আপনি সুস্থ, তো সেই প্রেশারটা তো আছেই। কারণে আমরা বলে দিই যে এতগুলো পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ, কিন্তু তাদের অনেক সময় নেগেটিভ দরকার হয়, তাদের কাজে যোগদান করার জন্য দরকার হয়, কিন্তু সেটা তো আমাদের কাছে না আসলে তো আমরা দিতে পারি না। তবে শ্রমিকদের কাছ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি বিজিএমইএ কর্মকর্তাদের। এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই যে কোনো লোকের করোনা টেস্ট ছাড়া আমরা ফ্যাক্টরি ঢুকাবো না, এই ধরনের কোনো জিনিস আমাদের সংগঠন থেকে বলা নাই। আমরা একেবারেই, আমার যদি টেস্ট করতে হয় আমার ওয়ার্কার, সেটা আমার করাইতে হবে। জেলা প্রশাসক বলছেন শ্রমিকদের কাছে যাতে করোনা মুক্তির সনদ না চাওয়া হয় তা নিশ্চিত করা হবে। সে যদি সাসপেক্টেড হয় তাহলে তাকে আইসোলেশন করতে হবে মালিককেই, এবং তাকে পরীক্ষা করার দায়িত্ব কিন্তু মালিক কর্তৃপক্ষেরই। যদি সাসপেক্টেড হয়, তিনি যদি অন্যায়ভাবে এই শ্রমিকের কাছে এটি চেয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই অন্যায় করেছেন। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি। করোনা প্রাদুর্ভাবের মধ্যেও গাজীপুরে চালু রয়েছে 1,500-এর বেশি পোশাক কারখানা। কাজ করছেন অন্তত 22 লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, 7টি বুথে থেকে প্রতিদিন কি পরিমাণ নমুনা সংগ্রহ করা হয়? ফল দিতে তারা কতদিন সময় নেন? দেখুন, গাজীপুর সিভিল সার্জন অফিস থেকে গতকাল যে আমরা তথ্য পেয়েছি সেখানে বলা হয়েছে যে গতকাল 24 ঘন্টায় তারা নমুনা পাঠিয়েছেন 448 জন, এবং এদের মধ্যে 35 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, এবং এ পর্যন্ত গাজীপুরে সর্বমোট আক্রান্ত হয়েছেন 3558 জন রোগী, এবং এগুলোর মধ্যে মারা গেছেন 43 জন এবং সুস্থ হয়েছেন 1100-এর বেশি রোগী। তো এই বিষয়টি নিয়ে আমি কয়েকটি বুথ ঘুরে দেখেছি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ বেগম ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল এবং বিজিএমের একটি পিসিআর ল্যাব রয়েছে। এই 3টি পিসিআর ল্যাবের মাধ্যমে অন্তত 300-র মতো রোগী তারা প্রতিদিন এখানে পরীক্ষার সুযোগ রয়েছেন, এবং
এই ছাড়া অন্য যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো তারা ঢাকায় IDCR পাঠায়। এবং আমি রোগীদের সাথে কথা বলেছিলাম এবং এখানে যারা পোশাক শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি। তারা যেটি বলছেন যে করোনা পরীক্ষা দিতে গিয়ে তাদেরকে নানা ধরনের ভোগান্তি পেতে হয়। বিশেষ করে একটি বুথে 40 থেকে 45টি কিট থাকে এবং সেখানে 40 থেকে 45 জন রোগী কেবল পরীক্ষা দিতে পারেন, কিন্তু রোগীর তুলনায় কিটের তুলনায় সেখানে বুথে কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি থাকে, যার কারণে সেখানে নমুনা পরীক্ষা দিতে গিয়ে একটি ভোগান্তির চিত্র থাকে প্রতিটা বুথেই। এছাড়া নমুনা দেওয়ার পর যে করোনা পজিটিভ বা নেগেটিভ যে আসার খবরটি সেটিও কিন্তু তারা সময় মতো পান না বলে রোগীরা অভিযোগ করছেন। বিশেষ করে মোবাইলে মেসেজের মাধ্যমে এগুলো জানিয়ে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এই মেসেজগুলো যায় না বা স্বাস্থ্য বিভাগের থেকে এই ধরনের কোনো খবর তারা পাননি বলে তারা অভিযোগ করছেন। এবং সে কারণে অনেক সময় 10 দিন বা 12 দিন বা 15 দিনও অনেক সময় লেগে যায় রিপোর্ট পেতে, যার কারণে পোশাক শ্রমিক রয়েছেন তারা কিন্তু এখানে প্রায় 22 লাখের মতো শ্রমিক 1500 কারখানায় কাজ করছেন। ছিলেন সহকর্মী আবুল হাসান। করোনা পরিস্থিতি নিয়ে এবার জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, করোনা সংক্রমণ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফি নির্ধারণের পর এখন নমুনার পরীক্ষার চাপ কেমন দেখছেন? ফি নির্ধারণের পরও কিন্তু চট্টগ্রামে নমুনা পরীক্ষার চাপ পুরোপুরি কমেছে বলা যাবে না। এখনো আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের নমুনা দেওয়ার জন্য। আর পাশাপাশি যে বিষয়টা এর পরও যেটি বলা যায় সেটি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু পরীক্ষা করার প্রবণতা এই ফি নির্ধারণের কারণে কিছুটা কমবে বলে এখানকার যারা জনস্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন এবং বিশেষজ্ঞ রয়েছেন তারা সেটি মনে করছেন এবং এর প্রভাবও কিছুটা পড়তে শুরু করেছে। আর এর বাইরে চট্টগ্রামের করোনা পরিস্থিতি যদি বলি সেক্ষেত্রে আজকের যে হালনাগাদ তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি, তবে গতকাল পর্যন্ত যে তথ্য আমাদের আছে সেটিতে দেখা গেছে চট্টগ্রামে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা 9,000 ছাড়িয়েছে এবং মৃত্যু প্রায় 200-র কাছাকাছি এসে ঠেকেছে এবং এরই মধ্যে মৃত্যুর সংখ্যা 184 জনে দাঁড়িয়েছে এবং 9,123 জন গতকাল পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে। আর আমরা চট্টগ্রামে করোনা টেস্টের বিপরীতে মানুষের সংক্রমণের যে হার দেখতে পেয়েছি সেটিও সারা দেশের তুলনায় অনেক বেশি। সারা দেশে যেখানে 20% হারে নমুনার বিপরীতে পজিটিভ হচ্ছে সেখানে আমরা দেখেছি চট্টগ্রামে প্রায় 30% মানুষ পজিটিভ হচ্ছে। আর চট্টগ্রামে এরই মধ্যে আসলে বেশ কিছু এলাকাকে রেড জোন করে সেগুলোকে লকডাউন করা হয়েছিল। সেই লকডাউন যে এলাকাগুলো করা হয়েছে সেখানে আমরা দেখেছি সেখানে মানুষের মধ্যে মানার প্রবণতা পুরোপুরি না থাকলেও আমরা দেখেছি কিছুটা সেই জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, সেখানেও কিন্তু সংক্রমণের হার কিছুটা কমেছে। কিন্তু নতুন করে যে নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করা এবং যে কিট সংকটের কারণে নমুনা পরীক্ষা ব্যাহত হওয়ার কারণে মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়ে গেছে যে এইভাবে যদি নমুনা পরীক্ষা কমে যায় সেক্ষেত্রে চট্টগ্রামে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে বলে এখানকার যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারা সেটি মনে করছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। দেশে একদিনে আবার 4,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ছাড়ালো 1,53,000, মারা গেছেন আরও 38 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,926 জনে। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে সবশেষ 14 দিনে শনাক্ত হয়েছে 50,000-এর বেশি করোনা রোগী। 117তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1.5 লাখ। 8 মার্চ প্রথম কোভিড-19 শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর 87তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়ায় 50,000। গত 18 জুন আক্রান্ত ছাড়ায় 1 লাখ। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় আরও 18,362 জনের নমুনা পরীক্ষায় 4,019 জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত 1,53,277 জন। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 19.10%। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে মারা গেছেন 38 জন। এ নিয়ে মৃতের সংখ্যা 1,926 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। গত 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 2 জন, 51 থেকে 60 16 জন, 61 থেকে 70 8 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। বিভাগ ভিত্তিক গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগে 5 জন, রাজশাহী 5 জন, রংপুর 1 জন, সিলেট 2 জন এবং বরিশাল বিভাগের 2 জন। এ সময় দেশে সুস্থ হয়েছেন 4,334 জন। মোট সুস্থ 66,442 জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 43.35%। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর করোনার উপসর্গ দেখা দিলে 14 দিন, উপসর্গ ভালো হলে আরও 14 দিন কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়। যে কেউ কোভিড-19 পজিটিভ হলে তিনি 14 দিন অবশ্যই আইসোলেশনে থাকবেন এবং লক্ষণ উপসর্গ মুক্ত হলে, আমি আবার বলছি, লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরো 14 দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন। এছাড়া সরকারি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত ফিতে করোনা পরীক্ষা করানোর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারিভাবে করোনার নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষা করাতে আসা সাধারণ মানুষ। যদিও কর্তৃপক্ষ বলছে ফি নির্ধারণের পর এখন আর কেউ বারবার পরীক্ষা করাতে আসবে না। আর অপ্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কিত সরকারের বক্তব্য প্রত্যাখ্যান করে বিশ্লেষকেরা বলছেন, লক্ষণ দেখা দিলে বা ভয়ের কারণেই কেবল মানুষ হাসপাতালে এবং পরীক্ষার বুথে ভিড় করছে। দেশে করোনা সংক্রমণের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তর দাবি করে, ধনী বা গরিব যেই কোভিড-19 আক্রান্ত হবেন তার যাবতীয় দায়িত্ব নেবে সরকার। বিনা খরচে করোনা পরীক্ষা করা হবে বলেও জানানো হয়। মাত্র 4 মাসের মাথায় পাল্টে যায় দৃশ্যপট। বিনামূল্যে করোনা পরীক্ষার অবস্থান থেকে সরে আসে সরকার। নমুনা সংগ্রহের জন্য নির্ধারণ করা হয় ফি। নতুন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পরীক্ষা করতে আসা সাধারণ মানুষ। গতকালকের থেকে নাকি টাকা লাগতেছে 200 টাকা করে। গতকালকে আমি আসছি 7টা বাজে, আসে আমি সিরিয়াল পাই নাই। গতকালকে আসছিলাম 9:30 এসেও আমি সিরিয়াল পাইনি, আর আজকে আমি 5:30 এসেও 41 নম্বর সিরিয়ালে। দিনমজুর যারা খায়, খেটে খায় মানুষ, তারা এই 200 টাকা তাদের জন্য অনেক কষ্টসাধ্য। আমরা স্যাম্পল দিয়ে গেছি আগে, কিন্তু স্যাম্পল অনুযায়ী আমাদের রিপোর্টটা আসতেছে না। এখানে দিছে নোটিশে যে 500 টাকা নিয়ে বাসা থেকে স্যাম্পল এনে দিব, কিন্তু এখানে নিশ্চয়তা পাচ্ছি না যে কার সাথে যোগাযোগ করে আমি স্যাম্পলটা দিব। এই অবস্থানের পক্ষে ব্যাখ্যাও দাঁড় করিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলছে, অপ্রয়োজনীয় পরীক্ষা এড়ানো সহ উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই ফি নির্ধারণ করা হয়েছে। অনেকে আছেন আসলে অপ্রয়োজনীয়ভাবে টেস্টটা করছেন, যাদের দরকার নেই। আসলে যাদের বেশি দরকার, যারা ভুক্তভোগী, তাদেরকে আসলে প্রায়োরিটি দিয়ে করা উচিত। তাতে কিন্তু আমাদের সংক্রমণটা অনেকটাই কমবে। কারণ কেউ যদি পজিটিভ হয়ে থাকে, তাকে যদি আর্লি টেস্টটা করা হয়, সেক্ষেত্রে ডিটেকশনও হয়ে গেলে আর্লি, তখন তার কাছ থেকে ছড়ানোর আশঙ্কাটা অনেকটা কম থাকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বজুড়ে মহামারীর বিরুদ্ধে এ লড়াইয়ে সব দেশই বিনামূল্যে তাদের জনগণের জন্য সরকারিভাবে করোনা পরীক্ষা সেবা চালু রেখেছে। সেখানে বাংলাদেশের এই অবস্থান সংক্রমণ নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে অভিমত তাদের। এর ফলে করোনা বিরোধী যুদ্ধ ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ তাবৎ বৈজ্ঞানিক সংস্থাগুলো যখন করোনা টেস্টের অনেক বেশি টেস্ট করার কথা বলছে, তখন বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তটি গ্রহণযোগ্য, নেতিবাচক এবং এর ফলে জাতীয়ভাবে করোনা প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হবে। বিশেষজ্ঞরা বলছেন, ফির কারণে করোনা পরীক্ষায় সাধারণ মানুষ আগ্রহী না হলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে এবার 23টি পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে 10টি রেড জোনে, অর্থাৎ করোনার উচ্চ ঝুঁকি এলাকায়। করোনা সতর্কতায় ঘনবসতি এলাকায় হাট বসানোর বিপক্ষে অনেক কাউন্সিলর। উত্তর ঢাকার মেয়র ইতিবাচক আশ্বাস দিলেও ঘোষণা আসেনি দক্ষিণ সিটি থেকে। রাজধানীর উত্তর সিটির তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ। প্রতি বছরের মতো এবারও এই মাঠে পশুর হাটের দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্তমানে এই এলাকায় করোনা আক্রান্ত 340 জন, 1.5 মাস আগেও যে সংখ্যা ছিল 98 জন। আরেকটি পশুর হাট বসছে দক্ষিণ সিটির শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে। 1.5 মাসে এখানে রোগী বেড়েছে 50 জন। ঢাকা উত্তরের মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, আফতাবনগরে বেশি করোনা রোগী থাকা সত্ত্বেও হাট ইজারা দেওয়া হচ্ছে। অন্যদিকে দক্ষিণের লালবাগ, হাজারীবাগ, কমলাপুর, যাত্রাবাড়ি, খিলগয়ে বসছে পশুর হাট। অনেক কাউন্সিলর মনে করছেন, করোনার এই পরিস্থিতিতে পশুর হাট বসানো ঝুঁকিপূর্ণ। সারা ঢাকা শহর অনেক জায়গা থেকে লোকজন আসবে। এখন এখানে রাস্তা থাকবে কয়েকটা, হাটে ঢোকার কয়েকটা বেরোনোর। এখানে স্বাস্থ্যবিধি মোতাবেক কীভাবে মেনটেন করব আমরা, অ্যাকচুয়ালি এটা আমি কিন্তু সন্দিহান, আমি শঙ্কিত। এখন এমনি একটু ঝুঁকির সময় মনে করি আমি। তারপরেও যেহেতু মুসলমানদের ধর্মীয় বিষয়, এই হাটে ঢোকার পূর্বে কয়েকটা গেট থাকবে। এই গেটে আমরা লিফলেট, ব্যানার, ফেস্টুন লাগিয়ে দেবো, মাস্ক পরা ছাড়া কেউ যাতে হাটে ঢুকতে না পারে। ঢাকা উত্তরে 9টি হাটের ইজারা দেওয়া হচ্ছে। এর মধ্যে তেজগাঁও, উত্তরা ও আফতাবনগর আবাসিক এলাকায় হাট বাতিলের কথা বলছেন মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে দক্ষিণে বসছে 14টি হাট। আমরা চাচ্ছি তেজগাঁতে হাটটা না করার জন্য, আফতাবনগরে আমি চাচ্ছি যে হাটটা যেন না করা যায়।
সুতরাং অবশ্যই এই হাট থেকে কিন্তু একটা ইনকাম আসে, কিন্তু আমি চিন্তা করছি ইনকামের দিকে আমি চিন্তা করব না, আমি চিন্তা করব হাটটাকে যতটুকু কমায় মানুষকে সুবিধা দেওয়া যায়, প্লাস অনলাইনের মাধ্যমেও গরু বিক্রি করা যায় কি না যায় সেই ব্যাপারেও কিন্তু আমরা অলরেডি মাথার মধ্যে আমরা চিন্তা শুরু করেছি। আমরা সেখানে নির্ধারিত গোলাকার আমরা বৃত্ত করে দিব, যাতে করে ক্রেতা বিক্রেতার মধ্যে যেন একটা দূরত্ব বজায় থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে হাট বসালে করোনা সংক্রমণ বাড়তে পারে। অনলাইন বা বিকল্প মাধ্যমে পশু কেনাকাটার বিষয়ে জোর দেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে মিলছে না বিনা খরচে সরকারি আইনি সেবা লিগ্যাল এইড। ভার্চুয়াল কোর্টে এসব মামলা দায়েরের সুযোগ না থাকায় আইনি সেবা পেতে অপেক্ষা করতে হবে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরুর আগ পর্যন্ত। এতে অন্য সময়ের চেয়ে অর্ধেকেরও বেশি কমেছে বিচার প্রার্থীর সংখ্যাও। করোনার এই দুঃসময়ে নাটোর থেকে বিনা খরচে সরকারি আইনি সেবা পেতে ঢাকায় এসেছেন এই ব্যক্তি। সরকারি জমি ভোগ দখল সংক্রান্ত এক মামলার সুরাহাই তার লক্ষ্য। বিচারিক আদালতের আদেশ নিজেদের পক্ষে গেলেও স্থানীয় প্রশাসনের রোষানলে ভিটে বাড়িতে থাকতে পারছেন না বলে তার দাবি। সে কারণেই এসেছেন উচ্চ আদালতে। ম্যাজিস্ট্রেট মানুষ মোবাইল কোর্ট করবে, আমাদেরকে বাড়ি ঘরে থাকতে দিচ্ছে না, তাই আমি আজকে হাইকোর্ট এখানে লিগ্যাল এই অফিসে আসছি একটা বিচার পাওয়ার জন্য। লিগ্যাল এইডের সমন্বয়ক রিপন পৌল ইস্কু বলছেন, তাদের কাছে আসা বেশিরভাগই সিভিল মামলা। জামিনের মামলা নেই বললেই চলে, তবে ভার্চুয়াল কোর্টে জরুরি বিষয়ের জামিনের মামলারই শুধু শুনানি যাচ্ছে। এতে বিত্তহীনরা আইনি সুবিধা চাইলেও তা দেয়া যাচ্ছে না। জরুরি কোনো রিট মামলা যদি করা হয় তখন নিশ্চয়ই আমরা ভার্চুয়াল করে আমরা আইনজীবীকে আমরা কানেক্ট করতে বলবো, আবেদন করতে বলবো আমরা। কিন্তু আমাদের কাছে অধিকাংশ মামলা হলো আপনার সিভিল নেচারের মামলা। যে মামলাগুলো আমাদের কাছে আসছে আমরা অপোজিট পার্টি, হ্যাঁ, সেগুলো তো অন্য একটা কোর্ট রুল ইস্যু করেছে। সুতরাং সে যখন নাকি আপনার স্বাভাবিকভাবে কোর্ট, তখনই সেই মামলাগুলো আমরা উত্থাপন করতে পারবো। মানে ভার্চুয়াল কোর্টে আপাতত আমরা কোনো মামলা আমরা দায়ের করছি না, কারণ ওই রকম জরুরি ভিত্তিতে মামলা করার কোনো ইস্যু আমাদের কাছে এই মুহূর্তে নেই। আইনি সহায়তার জন্য বিচার প্রার্থীরা হটলাইন বা সরাসরি কেন্দ্রে এসেও করছেন যোগাযোগ। স্বাভাবিক সময়ের তুলনায় এখন মামলার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলেও জানালেন রিপন পৌল ইস্কু। তবে যারাই আসছেন তাদের মামলা দায়েরের জন্য অপেক্ষা করতে হবে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত। স্বাভাবিকভাবে আপনার প্রতি মাসে আপনি যদি 22টা ওয়ার্কিং ডেজ দেখেন, আপনি দেখবেন যে প্রতি মাসে না হলেও আপনার 350 জন তো আপনার মোবাইলে রিচ করেই, এবং ক্লায়েন্ট তো আপনার 30 থেকে 40 জন আসেই মাসে, কম হলেও। এখন আমরা দেখলাম যে এই জুন মাসে 17 জনের মতো ক্লায়েন্ট আমাদের অফিসে আসছে। গত এক বছরে 4,30,773 জনকে বিনা খরচে সরকারি আইনি সেবা দেয়া হয়েছে। এছাড়াও প্রায় $21 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে সারা দেশের লিগ্যাল এইড কার্যালয় এবং শ্রমিক আইনগত সহায়তা সেল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। রাজধানীর তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই দাবি করে প্রতিষ্ঠানটি। জানানো হয়, ভ্যাকসিনটি প্রথম ধাপে কয়েকটি প্রাণীর ওপর প্রয়োগ করে সফলতা মিলেছে। এখন মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। এর জন্য 6 থেকে 8 মাস সময় লাগবে। সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হবে। করোনা ভাইরাসের ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে গ্লোব বায়োটেক। মানুষের বডিতে ফুস করার উপযোগী করতে হলে আমাকে আরও 6 থেকে 7 মাস কাজ করতে হবে। আমি যখন এখান থেকে ক্লিয়ারেন্স পাবো সরকার থেকে, আমি প্রোডাকশন শুরু করতে পারবো। করোনা দুর্যোগে মানবতার সেবায় এখন ব্যবহার হচ্ছে যুদ্ধ হেলিকপ্টার। এক অনন্য ভূমিকা রাখছে বিমান বাহিনী। দেশের বিভিন্ন জায়গা থেকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে বহন করা হচ্ছে করোনা রোগী। বৈমানিকেরা জানান, নাইট ভিশন গগলসের সুবিধা থাকায় যে কোনো সময় দুর্গম এলাকা থেকেও রোগী আনা সম্ভব হয়েছে। 23 এপ্রিল খুলনা থেকে ঢাকায় নিয়ে আসা হয় করোনায় মুমূর্ষু চিকিৎসক মাসুদ আহমেদকে। ঝড় বৃষ্টির মধ্যেই পরপর দুবার উড়ে বিমান বাহিনীর যুদ্ধ হেলিকপ্টার MI-171SH সময় মতো রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারায় বেঁচে যান মাসুদ আহমেদ। সেই সময় তো করোনা নিয়ে মানুষের ভীতিও অনেক বেশি ছিল। আজ যদি বিমান বাহিনী এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে এই সাপোর্টটা না দিতেন, তাহলে হয়তো আপনার সাথে এই কথা বলার সুযোগ আর আমার
সারা জীবনের জন্য হতো না। এখন পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে 7 জন কোভিড-19 রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে বিমান বাহিনী। এ কাজে বেশ কয়েকটি যুদ্ধ হেলিকপ্টারেই সংযোজন করা হয়েছে বিশেষ ব্যবস্থা। ভোলাতে গিয়েছিলাম, ভোলার ডিস্ট্রিক্ট জাজকে নিয়ে আসতে। উনি কিন্তু করোনা পেশেন্ট ছিলেন, পজিটিভ। তো যখন ওনার কলটা আসে তখন থেকে ওয়েদার খারাপ হওয়া শুরু হয়। আমি যখন ওখানটাতে যাই, এবং ওখানটাতে আমরা আগে কখনোই যাইনি, আমার ভরসা ছিল, আমার কনফিডেন্স ছিল যে এই নাইট ভিশন গগলসটাই আমাকে হেল্প করবে ওই জায়গাটাতে নেমে আসতে। বিমান বাহিনীর বৈমানিকরা জানান, এই হেলিকপ্টারের নাইট ভিশন গগলস দিয়ে রাতে দিনে সমানভাবে দেখা যায়, ফলে হেলিপ্যাড ছাড়াও যে কোনো জায়গায় নামা যায়। কিছু কিছু সময় টাইম সেন্সিটিভ একটা রোগী থাকে, যে হয়তো আধা ঘন্টা সময় যদি বেশি পাওয়া যেত, হয়তো তার জীবনটা সেভ করাটা বেশি সহজ হতো। সেই ক্ষেত্রে এই মনোবেদনার পার্টটা কিন্তু এখন আমাদের আসলে দূর হয়েছে। সংক্রমণের ঝুঁকি ছাপিয়ে রোগীকে অল্প সময়ে উন্নত চিকিৎসার জন্য পৌঁছে দেয়াই মূল চ্যালেঞ্জ। বৈমানিকরা জানান, যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি মানবিকতার জন্য কাজ করাও তাদের প্রশিক্ষণের আরেকটি অংশ। কোভিডের যত রকম পেশেন্ট আছে কাজ করছি, তো সেইগুলো নিয়ে আমরা টেনশন করি, কিন্তু কখনো এই ভাইরাসের জন্য কিছু হবে ওটা নিয়ে আমরা আসলে খুব বেশি ওরিড না। নর্মালি যুদ্ধ বলতে বুঝি যে কোনো দৃশ্যমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা, আর আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি। সো ঠিক যুদ্ধতে যে ডেডিকেশনটা লাগে, আমরা কিন্তু ঠিক ওই ডেডিকেশনটা নিয়েই এটার জন্য আছি। বিমান বাহিনী গত 20 জুন প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে মধ্য আফ্রিকায় নাইট ভিশন প্রযুক্তির 3টি হেলিকপ্টার মোতায়েন করে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে নরসিংদীর মাধবদী পৌরসভার 2টি ওয়ার্ডের রেড জোনে শেষ হয়েছে পরীক্ষামূলক লকডাউন। 21 দিনের এই লকডাউনে করোনা সংক্রমণের হার কম ও আক্রান্তরা সুস্থ হয়ে ওঠা এলাকাটিকে ইয়েলো জোন ঘোষণা করেছে প্রশাসন। আগামী 5 জুলাই থেকে এলাকাটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা যাবে বলে আশাবাদী তারা। নরসিংদীতে 6 এপ্রিল থেকে শুরু হয় করোনা সংক্রমণ। এরপর থেকে আশঙ্কাজনক হারে বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা শনাক্তের সংখ্যার দিক থেকে অধিক ঝুঁকিপূর্ণ বা রেড জোন এলাকা চিহ্নিত করে 11 জুন মধ্যরাত থেকে মাধবদী পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার শেষ হয় 21 দিনের লকডাউন। এতে কমে আসে নতুন করে করোনা সংক্রমণ, সুস্থ হয়ে ওঠেন আক্রান্তরাও। বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 5,000 কোটি টাকা। ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। তিনি জানান, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়নে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রমিকদের চাকরিচ্যুত না করে পাওনা পরিশোধের মাধ্যমে পাঠানো হচ্ছে অবসরে। প্রায় 25,000 শ্রমিককে পাওনার অর্ধেক দেওয়া হবে নগদ টাকায়, বাকিটা পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে। আগামী 3 দিনের মধ্যে শ্রমিকদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নানা অনিয়মের অভিযোগে নতুন এমপিওভুক্ত 24টি মাদ্রাসার এমপিও স্থগিত করেছে মাদ্রাসা অধিদপ্তর। এছাড়া অর্ধশতাধিক মাদ্রাসার নানা অনিয়মের অভিযোগ মিলেছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর। টাঙ্গাইলের আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার এমপিও হয়েছে 2019 সালে। এই মাদ্রাসার সুপার আরিফুল ইসলাম 4 বছরে মাত্র 18 দিন অফিস করেছে বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অভিযোগ আসে। তবে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছেন তিনি। ওইটা হলো বেসরকারি হিসাব রাখার জন্য তাদেরকে না, আমি স্বাক্ষর আমি বলি ওটা মানে আমার স্বাক্ষর এই জন্য নাই, আমি বেসরকারি কোনো বেতন নেই নাই প্রতিষ্ঠান থেকে। সেই সাথে এই মাদ্রাসার সহকারী সুপার হারুনুর রশিদ এমপিও হওয়ার আগে 3 বছর বিদেশে অবস্থান করেন বলে অভিযোগ উঠেছে। তবে এমপিও হওয়ার 1 মাস আগে দেশে আসেন, যেটি নিয়মের লঙ্ঘন। তিনি এসব অভিযোগ স্বীকার করে বলেন, 3 বছর নয়, অল্প দিন বাইরে ছিলেন। 3 বছর না, আর কম ছিল, 3 বছর হয়নি। এই মাদ্রাসার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন করছে অধিদপ্তর বলছে, অর্ধশতাধিক মাদ্রাসার বিরুদ্ধে এমপিও সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে তদন্ত চলছে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। অনেক মাদ্রাসার বিষয়ে অভিযোগ আছে, যারা এমপিও পাওয়ার কয়েকদিন আগে পুরাতন শিক্ষকদের চাকরিচ্যুত করে টাকার বিনিময়ে নতুন শিক্ষক নিয়োগ দেন। অধিদপ্তর বলছে, নতুন এমপিও পাওয়া 499টি মাদ্রাসার মধ্যে 24টি মাদ্রাসার এমপিও এসব অভিযোগে স্থগিত করা হয়েছে। আমরা অভিযোগ পেলেই আমরা তদন্ত করি, এবং তদন্ত করে আমরা কিন্তু
বিধি মোতাবেক ব্যবস্থা করি, সরকারি বিধিবিধান অনুসরণ করে আমরা ব্যবস্থা নিই। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারি নির্দেশনা এরকমই আছে, প্রয়োজন বোধে কিন্তু আমরা একদম এমপিও বাতিলও করে দিব। তো সেটাও আমাদের আমাদের বিধিতে আছে। এ সংক্রান্ত অভিযোগ পেলে সরাসরি জানানোর আহ্বান জানিয়েছে মাদ্রাসা অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও ভোগান্তি কমছে না শিগগিরই। আগামী ৩-৪ দিনের মধ্যে আরেক দফায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড। এদিকে মধ্যাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে, কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙন। দুর্গত অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এখনও প্রশাসন থেকে কোনো সহায়তা পায়নি দুর্গতরা। সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে যমুনার পানি, তবে প্রবল স্রোতে গাজীপুর উপজেলার বীর শুভগাছা গ্রামে ভেঙে গেছে বেইলি ব্রিজ। সদর উপজেলার সিমলা স্পার বাঁধে দেখা দিয়েছে ধস। পানিবন্দী ৩৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টেও কমছে যমুনার পানি, তবে এখনও পানিবন্দী হাজারো মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ভাতের কষ্ট, পানির কষ্ট, সব দিক দিয়ে কষ্ট, এটা পায়খানার কষ্ট। কষ্ট চলে না, এখন কাম কাজ চলে না, কিছু না, সেই কষ্ট। বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটে এবং যদি এরকম হয় যে আমরা সাফিসিয়েন্ট পরিমাণে টিউবওয়েল এবং ল্যাট্রিন টিউবওয়েল দিতে যদি আমাদের সময় লাগে, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমরা এই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে। পানি কমেছে গাইবান্ধা ও কুড়িগ্রামে, তবে তীব্র হচ্ছে নদী ভাঙন। চরাঞ্চলে হাজার হাজার ঘরবাড়ি এখনও তলিয়ে আছে পানিতে। লালমনিরহাটে তিস্তার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জলাবদ্ধতা ও নদী ভাঙন রয়েছে কিছু এলাকায়। নদী এসে আমাদের ঘর বাড়ি জমা জমিন সব ভেঙে গেছে। এখন আমরা যে থাকবো কই, সেটার কোনো আশ্রয় আমরা পাইতেছি না। এখন আমরা কই যাই, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, তাও আমরা জায়গা পাইতেছি না। তালিকা অনুযায়ী সরকারের বরাদ্দ পৌঁছে দিছি। আজকে আমরা সকালে তালিকা প্রেরণ করছি। আশা করছি যাদের বাড়ি এখান থেকে সরাইতে হয়েছে তাদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করতে পারবো। এই ব্যাপারে আমাকে জেলা প্রশাসক মহোদয় সকালে আশ্বস্ত করেছে। উত্তর পূর্বাঞ্চলেও কমছে নদ নদীর পানি। নেত্রকোনায়, কলমাকান্দা, বারহাট্টা ও দুর্গাপুরে প্লাবিত গ্রাম থেকে নেমে যাচ্ছে পানি। এদিকে পানি বাড়ছে মধ্যাঞ্চলে। রাজবাড়ির দৌলতদিয়া পয়েন্ট ও ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে 3 দিন ধরে পদ্মার পানি বিপদসীমার ওপরে বইছে। প্লাবিত নিম্নাঞ্চলের প্রায় 100 গ্রাম। শরীয়তপুরের সুরেশ্বরে তীব্র স্রোত থাকায় শুরু হয়েছে ভাঙন। জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নদ নদীর পানি বৃদ্ধি ও বন্যা পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট ও রাজবাড়ী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাটের পরিস্থিতি জানাবেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, নদ নদীর পানি কমছে, দুর্গত এলাকায় এখন কি পরিস্থিতি, জনদুর্ভোগ আর ক্ষয়ক্ষতির কি তথ্য আছে আপনার কাছে? তার আগে একটু তিস্তা নদীর পানি সম্পর্কে বলতে হচ্ছে। সেটা হচ্ছে গত 2 দিন ধরে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার কখনো 20 সেন্টিমিটার কখনো 16 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন আর বন্যা হওয়ার আশঙ্কা নেই এবং নদীর যে আমাদের তীরবর্তী এলাকা এবং উঁচু এলাকা যেগুলি আছে সেখান থেকে পানি নামতে শুরু করেছে। আর বন্যার তো ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার রয়েছে এই সমস্ত পরিবারদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 10 লক্ষ টাকা তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে এবং 124 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। সেগুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাশাপাশি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যারা আছেন তারা ইউনিয়ন পর্যায়ের যে যা জনপ্রতিনিধি রয়েছেন তাদের মাধ্যমে এই সমস্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমার সঙ্গে লালমনিরহাট জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে যে লালমনিরহাটের যে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং যে সমস্ত নদী ভাঙনের শিকার যে সমস্ত পরিবার রয়েছে তাদের কি রকম তাদের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বা করা হবে। তারা জানিয়েছেন যে নদীর যে ভাঙন যে ক্ষতিগ্রস্ত পরিবার হয়েছে তাদেরকে নগদ অর্থ এবং টিন দিয়ে তাদেরকে সহযোগিতা করা হবে। পাশাপাশি নগদ অর্থ তো আছেই। আর লালমনিরহাটের উপজেলা আমাদের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছে 78 হেক্টর জমির আবাদি যে ফসল রোপা আমন সহ ভুট্টা এবং বাদাম যে সমস্ত ফসল ইতিমধ্যে অনেকেই নষ্ট, অনেক আবাদি ফসল নষ্ট হয়ে গেছে, আবার কিছুটা আবার নিমজ্জিত রয়েছে। যদি বন্যাটা যদি স্থায়ী লাভ করে তাহলে ক্ষতির আশঙ্কাটা আর বেশি করা হচ্ছে। লালমনিরহাটে আমাদের পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি আমি। তিনি বলেছেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত বাঁধ রয়েছে এবং বা হুমকির সম্মুখীন রয়েছে সেই সমস্ত বাঁধ মেরামত এবং হুমকির সম্মুখীন বাঁধ যে সমস্ত রয়েছে
সেগুলিতে ইতিমধ্যে জিও ব্যাগ এবং বালুর বস্তা সেখানে মজুত করে রাখা হয়েছে, যাতে বন্যার ক্ষয়ক্ষতি বা বাঁধের যে ক্ষয়ক্ষতি হয় সেই সমস্ত রক্ষা করা যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার থাকবেন আপনি আমাদের সাথে। এবার রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত আছে কিনা, প্লাবিত হওয়ার আশঙ্কা আছে কি? হ্যাঁ, গত কয়েকদিন ধরেই কিন্তু রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ কিন্তু পদ্মা নদীর পানি 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে অর্থাৎ বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই পদ্মার পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদী তীরবর্তী এলাকার যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকায় কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং পানিতে ঢুকে যাওয়ায় নিচু অঞ্চলগুলোতে ফসল অর্থাৎ বাদাম ক্ষেত, তিল ক্ষেত, ধান ক্ষেতে কিন্তু ধান ক্ষেতগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, যে কারণে কিন্তু কৃষকরা বেশ শঙ্কায় রয়েছে। আর স্থানীয়রা বলছেন যে নদীর পানি এই অসময়ে বৃদ্ধি পাওয়ার কারণে তাদের যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো তলিয়ে গিয়েছে এবং যে পাট ক্ষেতগুলো ছিল সেই পাট ক্ষেতগুলোতেও পানিতে তলিয়ে গেছে, যে কারণে কৃষকরা কিন্তু অপরিপক্ক অবস্থায় পাটগুলো কেটে ফেলছে এবং এই পাট কেটে ফেলার কারণে কৃষকরা আশঙ্কা করছে যে এবার পাটে তারা তেমন একটা ফলন পাবে না। আমি এ বিষয়ে একটু আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু পদ্মার পানিটা কিছুটা কম বৃদ্ধি পেয়েছে এবং গত এক সপ্তাহে এই পদ্মার পানি আরো কমে যাবে। তবে তারা ধারণা করছে যে আরো 10 থেকে 15 দিন পরে পদ্মা নদীর পানি আবার বৃদ্ধি পাবে। আর পদ্মার পানি সেই সময় বৃদ্ধি পেলে নদীতে তীব্র স্রোত থাকবে, যে কারণে কিন্তু তারা ভাঙনেরও একটা আশঙ্কা করছে। এছাড়াও বলছেন যে যেহেতু দৌলতদিয়া ফেরিঘাট এবং দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রাম এবং দেবগিরি ইউনিয়ন গ্রামে গত বছর পদ্মায় কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছিল, এবারও কিন্তু পদ্মার ভাঙন দেখা দিতে পারে। লালমনিরহাট এবং রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পাহাড়ি ঢলের পানিতে গত 2 সপ্তাহ ধরেই উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বাড়তে শুরু করে। এতে এসব নিচু এলাকা প্লাবিত হয়, ডুবে যায় ফসলের ক্ষেত ও ভেসে যায় পুকুরের মাছ। বন্যার পানিতে পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিলেটের মাছ চাষিরা। করোনা পরিস্থিতিতে মাছ ব্যবসায় এমনিতেই মন্দা চলছিল। উৎপাদন খরচ বাড়লেও আশানুরূপ মাছ বিক্রি করতে না পারায় হতাশ ছিলেন সিলেটের চাষিরা। এর উপর খাড়া ঘা হয়ে আসে উজান থেকে নেমে আসা ঢল। হঠাৎ বন্যায় ভেসে যায় পুকুরের মাছ। এ অবস্থায় বড় লোকসানে পড়েছেন চাষিরা। প্রায় 20 একরের আমার এই ফিশারির 95% মাছ বার হয়ে লিয়ে গেছে, এখন একবারে খালি হয়ে গেছে। পানিটা এমনভাবে আসছে যে হঠাৎ কইরা রাতেই পানি পার ভেঙ্গা মাছ সবকিছু চলে গেছে। মৎস্য বিভাগের হিসেবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে 5,000 টাকা প্রণোদনা প্যাকেজ 4% সুদে ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে। তো আমরা চাষিদেরকে এনকারেজ করতেছি যে তারা যেন ব্যাংকের সাথে যোগাযোগ করে এই ঋণগুলো নেয় এবং আমরা সার্বিক সহযোগিতা করব। জেলার প্রায় 54,000 পুকুরে মাছ চাষে জড়িত 7,218 জন চাষি। ঢলের পানিতে বেশি ক্ষতি হয়েছে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং সদর উপজেলার অন্তত 672টি পুকুরে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট ঠেকাতে বরিশাল বিভাগে এবার পতিত জমিতেও আউশ ধান চাষ হয়েছে। বিভাগে 6 জেলায় প্রায় 61,000 হেক্টর পতিত জমি চাষের আওতায় এসেছে। গত বছরের তুলনায় এবার প্রায় 1.5 লাখ টন বেশি আউশ উৎপাদনের আশা কৃষি বিভাগের। বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি গ্রামের এই জমি আউশ মৌসুমে পতিত পড়ে থাকত এত বছর। তবে এবার স্থানীয় 6 কৃষক মিলে আউশ ধান চাষ করেছেন। করোনা পরিস্থিতিতে ভবিষ্যৎ সুরক্ষায় এবার বরিশালের 6 জেলায় 61,071 হেক্টর পতিত জমিতে আউশ চাষ হয়েছে। প্রতি কেজি আউশ উৎপাদনে কৃষকের খরচ হচ্ছে 19 থেকে 20 টাকা। আবহাওয়া রয়েছে অনুকূলে, সংকট নেই শ্রমিকেরও। সব মিলিয়ে ভালো উৎপাদনের আশা কৃষকের। আর যে এইখানে তো আমরা কোনো দিন জীবনে এইটা ব্লক করি নাই, বুঝলেন। এবছর হইলে আমাদের কৃষি অফিসের পরামর্শে এই কারণে এখানে আমরা করতে বাধ্য হয়েছি। করোনার কারণে মনে করেন যে বদলাও ভালো পাওয়া গেছে, বদলার দামও বেশি নেই, না আগের দামই নিয়েছে। কৃষকের আগ্রহ আছে স্যার, ইনশাল্লাহ আগামীতে আরো বেশি হইবে। আর আমরাও একটু দক্ষ হবো স্যার, যাতে আমরা আরো ভালো করে ফলাইতে পারি।
কৃষি বিভাগ বলছে আউশ উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এর জেরে এবার 2.5 লাখ কৃষককে সম্পৃক্ত করা হয়েছে। কোনোভাবে খাদ্য ঘাটতি না হয় এই কারণে এই আউশ মৌসুমে বরিশাল সহ সারা বাংলাদেশের সমস্ত জেলার যারা আমরা আছি কৃষি বিভাগের লোকজন সবাই আউশ যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমাদের উপজেলা পর্যায়ে কৃষি অফিসাররা, সহকারী কৃষি অফিসার কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে আমরা উৎপাদন বাড়াতে পারি। বিভাগে এবার 2,19,600 টন অতিরিক্ত আউশ ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার মধ্যে 1,46,400 টন আসবে পতিত জমি থেকে। এবছর আমাদের ধানের দাম বেশি এবং আমাদের আবহাওয়া খুবই অনুকূলে ছিল, নিয়মিত বৃষ্টিপাত হয়েছে। এছাড়া করোনার পরিস্থিতির কারণে অনেক বেকার লোক যারা চাকরি হারানো, বিদেশ ফেরত, তারাও এবার এই কৃষিকাজে অংশগ্রহণ করছে, যার ফলে আমাদের এতটুকু অর্জন করা সম্ভব হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় এবার 2,42,596 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কাঁচা বাজারের পরিস্থিতি নিয়ে জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, রাজধানীর কাঁচা বাজারে দরদামের পরিস্থিতি কি জানাবেন? দেখুন, আসলে দুটি বিষয় এখানে লক্ষণীয়। একটা হচ্ছে কাঁচা বাজারের দরদাম, আরেকটি হচ্ছে যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে বর্তমানে দেশ অতিবাহিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই সময় সামাজিক দূরত্ব মেনে না চলার একটা প্রবণতা এই রাজধানী কারওয়ান বাজার সহ অন্যান্য কাঁচা বাজার লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে কারওয়ান বাজারের চিত্র যদি আমি আপনাকে দেখাই, সেক্ষেত্রে বেশিরভাগ যারা ক্রেতা সাধারণ তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সুরক্ষা সামগ্রী নিয়ে বাজারে আসছে, অর্থাৎ হাতে গ্লোভস থাকছে। বিশেষ করে সবারই কিন্তু যারা ক্রেতা তাদের মাস্ক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যারা বিক্রেতা, বিশেষ করে যারা সবজি বিক্রেতা, মুরগি বিক্রেতা, মাছ বিক্রেতা, তাদের বলা যায় শতকরা 80% বিক্রেতারই এখানে মাস্ক বা কোনো ধরনের সুরক্ষা সামগ্রী তারা ব্যবহার করছে না। এই বিষয়ে যথেষ্ট পরিমাণ তারা অনীহা বা অবজ্ঞা সুরে এটা দেখছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সামাজিক দূরত্ব বা কেন সুরক্ষা সামগ্রী তারা ব্যবহার করছে না, সেক্ষেত্রে তারা খুব তাচ্ছিল্যের স্বরে এই বিষয়টা নিচ্ছে। অর্থাৎ যদি বলা হয় যায় বাজারে সামাজিক দূরত্বর বিষয়টা মেনে চলার প্রবণতা খুবই কম রাজধানীর কাঁচা বাজারে। আর আপনি যেটা বলছেন যে কাঁচা বাজারের দরদামের বিষয়টা যদি বলা হয়, সেক্ষেত্রে প্রথমেই একটি বিষয় নজরে আসে যে সবজির দাম, অর্থাৎ কোনো সবজি কিন্তু আপনি 50 টাকার নিচে এখানে মিলছে না। দাম যদি বলি, বেগুন কিন্তু 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, পটল কিন্তু 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, করলা 50 টাকা, ভেন্ডি বা ঢেঁড়স সেগুলো কিন্তু 50 থেকে 60 টাকা, এবং যেই টমেটো সেটা 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তবে একটু স্বস্তি বিষয়ে কাঁচা মরিচের দাম গত সপ্তাহে প্রায় 200 টাকা কেজিতে উঠে আসলেও এই সপ্তাহে কিন্তু সেটা 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরবরাহ ভালো বলে দামটা কমছে, এমনটাই দাবি বিক্রেতাদের। আর একটি বিষয় লক্ষণীয়, পেঁয়াজ, আদা, রসুন এই ধরনের মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু তুলনামূলক স্বস্তি রয়েছে, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় 5 থেকে 10 টাকা কমেছে। এবং সবচেয়ে বেশি লক্ষণীয় পেঁয়াজের দামটা, যেহেতু ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়ছে, সেই তুলনায় মিয়ানমার বা চায়না পেঁয়াজের প্রতি মানুষের আগ্রহটা কম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে এবং কোথাও কোথাও 50 টাকা কেজি দরে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা, 25 টাকা কেজি দরে। অর্থাৎ পেঁয়াজের দামটা যথেষ্ট পরিমাণ সন্তোষজনক অবস্থা রয়েছে। আর রসুন কিন্তু তার যে দামটা সেটা কিন্তু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে, এবং সবচেয়ে বেশি চলে দেশি তুলনায় চায়না রসুনের ক্ষেত্রে। তো সামগ্রিকভাবে যদি বলা হয়, সেক্ষেত্রে বাজারে দামের বিষয়টা, সবজি দামটা এখনো লাগামহীন, অর্থাৎ 50 টাকার নিচে কোনো সবজি মিলছে না রাজধানীর কাঁচা বাজারে। মূলত এই ছিল কাঁচা বাজার থেকে সর্বশেষ। কারওয়ান বাজার থেকে জানাচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। করোনার প্রভাবে দেশের বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা কমে গেছে। বছরের প্রথম 6 মাসে বেশিরভাগ ব্যাংকের মুনাফা গড়ে 25 থেকে 35% পর্যন্ত কমে গেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মুনাফা কিছুটা বাড়লেও তা লক্ষ্যমাত্রার চেয়ে কম। বিদ্যমান পরিস্থিতিতে বছর শেষে মুনাফার এই চিত্র আরও খারাপ হবার আশঙ্কা করছেন ব্যাংক নির্বাহীরা। ঋণের সুদহার এক অঙ্কের ঘরে নামলে ব্যাংকের আয় কমবে তা জানা ছিল আগে থেকেই। এর মধ্যে এসে পড়েছে করোনার থাবা, যার প্রভাবে 3 মাসের বেশি সময় স্থবির ছিল ব্যবসা বাণিজ্য। তার ফলাফল দেখা গেল অর্থনীতিতে নগদ অর্থের যোগান দেয়া ব্যাংক খাতের মুনাফার হিসেবে। সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 25টি বাণিজ্যিক ব্যাংকের জুন শেষের হিসেবে দেখা যাচ্ছে বছরের প্রথম 6 মাসে 3/4 ব্যাংকের মুনাফাই আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। এপ্রিল 1 তারিখ থেকে তো ইন্টারেস্ট রেট কমানো হয়েছে টু 9%। সো স্বাভাবিকভাবে এটা ধারণা করা হচ্ছে যে even impact on trade is also there. So আগামী 6 মাসে হয়তো দেখা যাবে যে profitability of banks even will get impacted further.
বছরের প্রথম 6 মাসে আগের বছরের চেয়ে পুবালির মুনাফা কমেছে 135 কোটি টাকার মতো। একই সময়ে 32 ভাগ মুনাফা কমেছে সাউথ ইস্ট ব্যাংকের। সোশ্যাল ইসলামের ক্ষেত্রে এই হার 37 ভাগ, 330 কোটি থেকে নেমে এই সময়ে এক্সিম ব্যাংকের মুনাফা দাঁড়িয়েছে 317 কোটি টাকা। আল আরাফার মুনাফা কমেছে প্রায় 95 কোটি টাকা। বছরের ব্যবধানে ন্যাশনালের আয় কমেছে 62 কোটি টাকার মতো। সারা বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের স্থগিততা চলছে, আমদানি রপ্তানি বাণিজ্য অনেক কমে গেছে, এতে করে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থায় ব্যাংকের কমিশন ভিত্তিক আয় অনেক কমে গেছে। পাশাপাশি আমানতের সুদ এখনও পুরোপুরি 6% কমিয়ে আনা সম্ভব হয়নি। এতে ব্যাংকগুলি অতিরিক্ত সুদে আমানত সংগ্রহের পরিচালন মুনাফায় নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। মুনাফা বেড়েছে এমন তালিকায় প্রথম দিকেই আছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। প্রথম 6 মাসে মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে রূপালীর। 100 কোটি টাকার মতো মুনাফা বেড়েছে অগ্রণীর, যদিও তা বছরের শুরুতে ঠিক করা লক্ষ্যের থেকে কম বলে জানিয়েছেন ব্যাংকটির প্রধান নির্বাহী। মার্চ পর্যন্ত কিন্তু আমরা আমাদের টার্গেটের চেয়েও বেশি ছিলাম। মার্চে আমাদের সবগুলো ইন্ডিকেটরসগুলোই কিন্তু ভালো ছিল। এই কোভিডের একটা এফেক্ট এসছে, ফলে আমাদের প্রফিট কিছুটা গতি কমেছে, কিন্তু গতবারের চেয়ে ভালো হচ্ছে। দের ইজ দ্য হার্ডেনিং নিউজ। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন আর করোনা সংকটে 3 মাসে কোটি টাকা লোকসানের দাবি বগুড়ার ফুল চাষিদের। তবে অবসরে বেড়েছে ফলদ ও বনজ গাছের চাহিদা, সেই সঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বেড়েছে সবুজায়ন। বিয়ে, জন্মদিন কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানের জন্য বগুড়ায় ফুলের দোকানগুলোতে থাকে ভিড়। কিন্তু করোনার এই সময়ে ঘরোয়া অনুষ্ঠানেও চাহিদা কমায় তাতে উঠছে না খরচের টাকা। জেলায় ফুল চাষ করেন প্রায় 30 জন চাষি। তারা বলছেন বিক্রি না থাকলেও পরিচর্যা বন্ধ রাখা যায় না। এতে প্রতি মাসে এক একজন চাষির খরচ হয় 40,000 টাকা পর্যন্ত। লেবার এবং অন্যান্য সব মিলে প্রায় 40-45 হাজার টাকা প্রতি মাসে। এটা কোনো কিছু না করলে, শুধু খুললেই খরচ হবে। এটার যদি সরকার একটু নজর দিত যে আমাদের ফুলগুলো বাইরে পাঠাবো, এটার সহযোগিতাটা যদি আমরা পাইতাম, তাহলে আমরা আরো ভালো করতে পারতাম। ফুল বিক্রি কমলেও কদর বেড়েছে ফলদ ও বনজ গাছের। সাধারণ ছুটির মাঝে অনেকেই কাটিয়েছেন বাগান করে। এতে ছোট ও মাঝারি নার্সারিগুলো দেখেছে লাভের মুখ। বাইরের লোকজন কম আসতে পারছে, ব্যাপারীরা তো খুচরা চাহিদা একটু বেশি, এজন্য আমরা খুচরা সেল দিচ্ছি বেশি, পাইকারি একটু কম। ধরেন কোনোদিন 200 যাচ্ছে, 300 যাচ্ছে, 400 এরকম। মানে কাস্টমারের উপর ডিপেন্ডস করে যে আসলে কিরকম বিক্রি বা সেল হবে। জেলায় মে মাসে 478 ও জুনে 436 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ফলে প্রকৃতিও সেজেছে নবরূপে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিশ্বে একদিনে রেকর্ড 2 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু 5,000-এর বেশি। এ নিয়ে মোট প্রাণহানি 5,23,000 ছাড়ালো, আক্রান্ত 1,09,70,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে ব্রাজিলে, মৃত 1277 জন, আক্রান্ত 48,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 15 লাখ ছাড়ালো। একই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, মিলেছে 53,000 নতুন রোগী, মারা গেছে 619 জন। সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে আয়ারল্যান্ড। ভারতে বৃহস্পতিবার 377 জন করোনায় মারা গেছে, শনাক্ত হয়েছে 21,900 রোগী। পেরুতে করোনায় মোট মৃত্যু 10,000 ছাড়িয়েছে। জাপানের টোকিওতে বেড়েছে সংক্রমণ, 24 ঘন্টায় শনাক্ত 107 জন। এদিকে করোনার কারণে আফ্রিকার পর্যটন শিল্পে $55 বিলিয়ন ক্ষতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে লকডাউন শিথিলের পর পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে বলে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অঞ্চলে মোট মৃত্যুর 80 ভাগের বেশি মিশর, ইরান, ইরাক, পাকিস্তান এবং সৌদি আরবে। টানা 2 মেয়াদ ধরে ক্ষমতায় থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও 16 বছর দেশটির ক্ষমতায় থাকবেন। সংবিধান সংশোধনের গণভোটে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পান তিনি। রুশ পার্লামেন্টে সম্প্রতি পাশ হওয়া সংবিধান সংশোধনে টানা 7 দিনের ভোটের আনুষ্ঠানিক ফল প্রকাশ হয় বৃহস্পতিবার। নির্বাচন কমিশন জানায় পুতিনের পক্ষে 77.9 এবং বিপক্ষে 21.3% ভোট পড়েছে। 2024 সালে পুতিনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এই জয়ের ফলে আরও 2 মেয়াদে প্রেসিডেন্ট হতে আর কোনো বাধা রইল না। ফল ঘোষণার পরপরই রুশ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান 67 বছর বয়সের পুতিন। তবে বিরোধী দলীয় নেতারা ভোটের নিন্দা জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে পুতিন আজীবন ক্ষমতায় থাকার কৌশল নিয়েছেন। সীমান্তে উত্তেজনার মধ্যে চীনের পণ্য ও সংস্থাগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাওফেং বৃহস্পতিবার এই আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় পণ্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। এর আগে চীনের মালিকানাধীন 59 জনপ্রিয় মোবাইল অ্যাপ বন্ধের সিদ্ধান্তে প্রশংসা করেন জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি জানান,
চীনা আগ্রাসনের জবাবে টানা পদক্ষেপ নিয়ে চলেছে নয়াদিল্লি। নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে টিকটক সহ শেয়ারইট, হ্যালো, লাইকি, উইচ্যাট, ইউসি ব্রাউজার সহ 59টি অ্যাপ। ভারতীয় মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানায় দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি রত্নখনিতে ভূমিধসে 1.5 শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত 162 শ্রমিকের মরদেহ উদ্ধার করা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত হয়েছে আরও 54 জন, নিখোঁজ অনেকে। কাচিন রাজ্যের পেকেন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভারী বৃষ্টির কারণে হঠাৎ ভূমিধসে তলিয়ে যান খনির শ্রমিকেরা। বেঁচে যাওয়া এক শ্রমিক জানান মুহূর্তে পাহাড় থেকে নেমে আসার ঢলে তলিয়ে যায় আরও অনেকে। এদিকে পুলিশের অভিযোগ, নিষেধাজ্ঞার পরও বুধবার খনিতে কাজ করছিলেন শ্রমিকেরা। গত বছরও একই ধরনের দুর্ঘটনায় শতাধিক খনি শ্রমিক নিহত হন। ইপিএলে সাবেক আর বর্তমান চ্যাম্পিয়নদের লড়াইয়ে পাত্তাই পেল না লিভারপুল। ম্যানচেস্টার সিটির কাছে 4-0 গোলে বিধ্বস্ত অলরেডস। ইতিহাদে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ম্যান সিটি। 25 মিনিটে সফল স্পট কিকে সিটিজেনদের এগিয়ে নেন কেভিন ডি ব্রুইনা। এর 10 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধের শেষ দিকে স্কোর লাইন 3-0 করেন ফিল ফোডেন। প্রথমার্ধ যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন দ্বিতীয়ার্ধ শুরু করে গার্দিওলার শিষ্যরা। 66 মিনিটে আত্মঘাতী গোলে হতাশা বাড়ে লিভারপুলের। স্টার্লিংয়ের শট চেম্বারলেইনের গায়ে লেগে বল জড়ায় জালে। ম্যাচ শেষের দিকে ইনজুরি টাইমে ভিএআরে বাতিল হয় রিয়াদ মাহরেজের গোল। এদিকে লা লিগায় গেতাফেকে 1-0 গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিকের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের পরিকল্পনা সাজাচ্ছে বিভিন্ন দেশ। সেখানে সতর্ক অবস্থানে বাংলাদেশ। পরিস্থিতির উন্নতি হলে ছোট ছোট দলে অনুশীলন শুরু করা যেতে পারে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর জন্য প্রস্তুত করা হচ্ছে 8 আন্তর্জাতিক ভেন্যু, বলেছেন বিসিবি প্রধান নির্বাহী। 2 দলে ভাগ হয়ে টি-20 ম্যাচ খেলেছে আফগানিস্তান ক্রিকেট দল। ক্রিকেট ফেরানোর কাজে ভালোই এগিয়ে গেছে সর্বকনিষ্ঠ টেস্ট সদস্য। সরকার থেকে অনুশীলনের অনুমতি পেয়েছে সাউথ আফ্রিকা বোর্ডও। আর ক্যাম্প করে অনুশীলনের কাজ আগেই সেরে রেখেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ রাজি হলে সিরিজ খেলতেও তৈরি ছিল তারা। এখন ঘরোয়া আসরে মন দিচ্ছে লঙ্কানরা। ইংল্যান্ড তো মাঠে নামার অপেক্ষায় এখন। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ তাদের। ভারত অন্য দেশের সঙ্গে খেলা এড়িয়ে গেলেও ক্লোজ ডোরে আইপিএল আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। টি-20 বিশ্বকাপ স্থগিত হলেও আইপিএলের ঘোষণা আসবে। গুঞ্জন আছে বর্তমান পরিস্থিতিতে ভারতে নাও হতে পারে এবারের আসর। বিশ্বের দামি এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে দুবাই ও শ্রীলঙ্কা। এমনটা নয় যে দেশগুলো থেকে করোনা একেবারে চলে গেছে। দীর্ঘদিন করোনা থাকবে ঝুঁকিও। তাই বলে বসে বসে দিন কাটানো যাবে না, সম্ভবও নয়। সুরক্ষা নীতি মেনে নেমে পড়তে হবে। সবাই সেভাবেই এগুচ্ছে। অপেক্ষা এখন বাংলাদেশে ক্রিকেট শুরুর। এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি করোনা নিয়ে, এইটা একটা রিস্কি সময়। এই সময়টা বোধহয় আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। কিন্তু এই সময়টা পার হয়ে গেলেই বোধহয় আমাদেরকে একটু ভেবে দেখতে হবে আমরা দলগতভাবে কিংবা দলগতভাবে যদি সম্ভব নাও হয়, ছোট ছোট গ্রুপ করে হলেও ক্রিকেটারদেরকে, বিশেষ করে লিডিং ক্রিকেটারদেরকে ক্রিকেটিং অ্যাক্টিভিটিতে নিয়ে আসতে পারি কিনা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অনুশীলন শুরুর আভাস মিলেছে বোর্ড কর্তার কাছ থেকে। প্রোটোকল মেনে অনুশীলনের প্রথম ধাপে একজন ক্রিকেটারের জন্য থাকবে কোচিং স্টাফের 3 জন। দ্বিতীয় ধাপে একসাথে 3 ক্রিকেটার অনুশীলনের সুযোগ পাবেন। কিছু প্লেয়ার আপনার ঈদের আগে রিকোয়েস্ট করেছিল আমাদেরকে প্র্যাকটিসের ব্যাপারে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের ব্যাপারে। তো আমরা ওটা তৈরি করেছি। ইনশাল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি প্র্যাকটিসে নেমে যাব। এরই মধ্যে টাইগারদের 5টা সিরিজ স্থগিত হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগও নেই। বিপাকে প্রথম শ্রেণীর অনেক ক্রিকেটার। আন্তর্জাতিক ম্যাচ ফিট থেকেও মোটা অঙ্কের টাকা হারিয়েছে জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। ক্রিকেটারদের অনুপস্থিতিতে মাঠে ব্যস্ত ছিলেন গ্রাউন্ডসম্যানরা। মহামারীর সময় অব্যাহত ছিল মাঠ পরিচর্যার কার্যক্রম। শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সহ দেশের প্রায় সব আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ভেন্যু খেলার উপযোগী রেখেছেন মাঠ কর্মীরা। তাদের অবদানে সম্পন্ন প্রত্যাবর্তনের প্রথম পর্ব। এখন অপেক্ষা ক্রিকেটারদের মাঠে ফেরার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আধুনিক ক্রিকেটে অনেকদিন ধরে ব্রাত্য পেসাররা। টেস্ট ক্রিকেটে কাজটা আরও কঠিন তাদের জন্য। করোনা পরবর্তী যুগে কেমন হবে পেসারদের অবস্থা? রিভার্স সুইং সেটা কি এগিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে? প্রশ্নের জবাব খুঁজছেন ওয়াকার ইউনিস। অনভিজ্ঞ এক পেস অ্যাটাক নিয়ে ইংলিশ কন্ডিশনে সারছেন অস্তিত্বের লড়াইয়ের প্রস্তুতি।
3 মাস বিরতির পর আবার যখন এলো মাঠে ফেরার ডাক, তখন পাল্টে গেছে অনেক কিছু। বায়োসিকিউর পরিবেশ, ক্লোজ ডোর ম্যাচ কিংবা শাইনিং আইনে পরিবর্তন। করোনা পরবর্তী ক্রিকেট মঞ্চে যে অনেকগুলো নতুন পরীক্ষা, তাতে সামনের দিকে ঠেলে দেয়া হচ্ছে প্রায় নবীন একটি দলকে। ঘরের মাঠে অনেকদিন ধরে অজেয় ইংলিশরা কঠিন চ্যালেঞ্জে বরাবরই পাকিস্তান জিতেছে, যাদের উপর নির্ভর করে সেই পেস অ্যাটাকে এবারও ভরসা ম্যানেজমেন্টের। হতে পারে অনভিজ্ঞ, কিন্তু প্রাণশক্তি আর আগ্রহে তো ঘাটতি নেই। নাসিম শাহ, শাহিন আফ্রিদিদের গতি সঠিক নির্দেশনায় যাচ্ছে কিনা বিষয়টি দেখছেন বোলিং কোচ ওয়াকার ইউনিস। লালার ব্যবহার নিষিদ্ধ, কিভাবে হবে রিভার্স সুইং? অতীতে ইংলিশদের অনেক কঠিন সময় উপহার দেয়া ওয়াকার ভাবছেন বিকল্প পন্থা নিয়ে। কন্ডিশন কাজে লাগিয়ে চ্যালেঞ্জ জেতা কি সম্ভব? ছক কষে যাচ্ছেন মাস্টার অফ রিভার্স সুইং। কন্ডিশনটা এমন যে আপনি বোলিং উপভোগ করবেন, ক্লান্ত হবেন না। মেঘলা আবহাওয়াতে পেসাররা বরাবরই বাড়তি সুবিধা পায়। আইনে পরিবর্তন এসেছে, কন্ডিশন কাজে লাগিয়ে সমাধান বের করতে হবে। গতির ঝড়ে স্বাগতিকদের উড়িয়ে দেয়া কেউ কেউ বলছেন দিবাস্বপ্ন, কিন্তু নিজস্ব গতি আর শক্তির জায়গা সম্পর্কে ভালো জানা আছে শাহিন নাসিমদের। শাইনিং আইনে এসেছে পরিবর্তন, তাতে কি নিজেদের চিরায়ত ওভারকাস্ট কন্ডিশনে হতে যাচ্ছে ব্রিটিশদের বিপদের কারণ? সতর্কবার্তা দিয়ে রাখছেন পাকিস্তান সিমাররা। খুব ভালো লাগছে, অনেকদিন পর মাঠে নামার সুযোগ পাচ্ছি। অনুশীলনে সবাই খুব সিরিয়াস, চেষ্টা করছি স্কিলে উন্নতি আনার জন্য। 3 মাস পর ক্রিকেট শুরু হচ্ছে, খুব ভালো লাগছে। ডিউক বলে অনুশীলন করছি। কন্ডিশনটা পেসারদের জন্য সহায়ক। লালার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বলের শাইন ও সুইং নিয়ে আলাদা কাজ করছি। এক্ষেত্রে ওয়াকার ইউনিসের পরামর্শ কাজে আসবে। করোনামুক্ত হয়ে উডচেস্টারে স্কোয়াডের সাথে 6 ক্রিকেটার যুক্ত হবেন শুক্রবার। পরিবর্তিত আইনে কি আরো রং হারাবে অভিজাত ফরম্যাট? পেসারদের নখদন্ত হয়ে যাওয়া কি এখন সময়ের ব্যাপার? প্রশ্নের জবাব পাওয়া যাবে 30 জুলাই লর্ডসে প্রথম টেস্টে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।